তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন হচ্ছে দীর্ঘ 17 বছর পর। 17 বছর পর তার নিজ দেশে ফিরবেন, তার ভেতরে যে কতটা ঝড় কাজ করতেছে এই মুহূর্তে, এই ফিলিংটা লিখে বা বলে বোঝানো যাবে না। দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিক প্রতিদিনের নিয়মিত আয়োজন আলাপচারিতায়। আপনাদের সাথে আছি আমি আইরিন হাসান। আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন নাগরিক প্রতিদিনের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান হিমেল। হিমেল ভাই কেমন আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন? আছি, ভালো আছি। হিমেল ভাই, তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন হচ্ছে দীর্ঘ 17 বছর পর তারেক জিয়াকে আমরা আমাদের মাঝে সে উপস্থিত হতে যাচ্ছেন। তো এই বিষয়ে আপনার মতামত জানতে চাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমরা জানি যে 5ই আগস্টের পরে প্রতি মুহূর্তে কথা হচ্ছিল যে উনি কবে ফিরবেন। শেষ পর্যন্ত উনি ফিরছেন। ফেরার আগে অনেক কিছু হয়ে গেছে দেশে। আগামীকাল 25 ডিসেম্বর তিনি দেশের মাটিতে পা রাখবেন। আমি ভাবছি যে তারেক রহমান যখন 17 বছর পর তার নিজ দেশে ফিরবেন, তার ভেতরে যে কতটা ঝড় কাজ করতেছে এই মুহূর্তে। আজকে মধ্যরাতে উনি ফ্লাইটে উঠবেন। তো সেটা আসলে এই ফিলিংটা লিখে বা বলে বোঝানো যাবে না। তার জন্য গোটা দেশ, বিশেষ করে তার যে রাজনৈতিক দল, সেই দলের নেতাকর্মীরা অধীর আগ্রহে আছেন। ঢাকার কাছেই 300 ফিটে ওনাকে সংবর্ধনা দেওয়া হবে। এটা নিয়ে বিশাল যে এলাহি কাণ্ড বলা যায়, সাংবাদিকতার ভাষায় যাকে বলা হয়, সেই আয়োজনটা বিএনপি করছে। বিএনপি এটা করবারই কথা। তাদের এক রকমের মধ্যমণি, তাদের তরুণদের আইকন তারেক রহমান। উনি 2007-এর দিকে উনি দেশ ছাড়তে বাধ্য হন। 17 বছর পর উনি যখন ফিরবেন, সেই আবেগটা আসলে সকল নেতাকর্মীর মাঝে ছুঁয়ে যাবারই কথা। তো সেই আয়োজনটা তারা করছে। কেউ কেউ বলছে যে এই সমাবেশে তারা 50 লাখেরও বেশি মানুষের সমাবেশ ঘটাবে। আর সেটা যদি সত্যি হয়, সেটি বাংলাদেশ তো বটেই, সারা বিশ্বেই একটা নজির সৃষ্টি করবে। আপনার কাছে আমি আরেকটু বিষয় জানতে চাই। তারেক রহমান দেশে আসাকে কেন্দ্র করে তরুণদের যে আকাঙ্ক্ষা, ওদের উন্মাদনা। যে উন্মাদনা, সবকিছু মিলিয়ে হচ্ছে প্রায় সময় বা বিভিন্ন ভিডিও বার্তে আমরা দেখতাম লন্ডন যে থেকে তিনি লন্ডন দিতেন থেকে তিনি সোশ্যাল মিডিয়াতে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বক্তব্য রাখতেন তরুণদের উদ্দেশ্যে। এই বিষয়ে আমি আপনার কাছ থেকে একটু জানতে চাই। আসলে উনি বিদেশে ছিলেন, আসলে তার মন প্রাণ একজন নেতা হিসেবে আসলে দেশের মাটিতেই ছিল, দেহটা হয়তোবা লন্ডনে ছিল। উনি গত জুলাই আন্দোলনেও যেভাবে সোশ্যাল মিডিয়াতে সরব ছিলেন, আন্দোলনকে গাইড করেছেন, সেটা দেখেও আমরা বুঝতে পারি যে আসলে তরুণদের সাথে, আন্দোলনে তো তরুণরাই প্রথম সারিতে ছিল, তাদের সাথে তার যে একটা ইন্টিমেসি, দারুণ রকমের ইন্টিমেসি ছিল। উনি আসতেছেন বলে এখন যে উন্মাদনাটা এই তরুণদেরই বেশি। তো উনি কালকে যদি এসে পৌঁছান, আমরা আসলে রিয়াল সিনটা দেখতে পারবো যে আসলে কি ঘটছে। সারা দেশের একটা জনস্রোত অলরেডি ঢাকামুখী হয়েছে। এদের 80%ই আসলে তরুণ। একটা বড় রকমের শোডাউন তারা করতে চাবে সামনে নির্বাচন। আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন। তারেক রহমান দেশে আসার ক্ষেত্রে যে নিরাপত্তা জোরদারের কথা বলা হচ্ছে, এই নিরাপত্তা আসলে কতটুকু সরকার দিতে পারবে বলে আপনি মনে করেন? এটি একটি ভালো প্রসঙ্গ আপনি তুলেছেন। সরকার ইতিমধ্যে আমরা দেখেছি কয়েকটি অকারেন্স ঘটে গেছে। ইনকিলাব মঞ্চের যে আহ্বায়ক শরীফ ওসমান হাদি, উনি গুলিতে নিহত হয়েছেন। সরকার কিন্তু তার নিরাপত্তা দিতে পারেনি। তারপর খুলনায় একজন এনসিপি নেতা গুলিবিদ্ধ হয়েছেন। আরও অনেকগুলো ঘটনা ঘটেছে। প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে আগুন লাগানো হয়েছে। তো এটা কিন্তু ব্যর্থতা সরকারেরই, কারণ সরকার দায়িত্ব যখন নিয়েছে সবার নিরাপত্তা তাদেরকে দিতে হবে। তো এই ক্ষেত্রে তারেক রহমান যখন আসছেন, উনি একজন হাই প্রোফাইল নেতা, একটি দলের আকর্ষণের কেন্দ্রবিন্দু। ওনার মা বিএনপির নেত্রী, উনি তো অসুস্থ আমরা জানি। তো মূল কাজ কিন্তু তারেক রহমানকেই করতে হবে। তো সেই ক্ষেত্রে ওনাকে মুভ করতে হবে। উনি কালকে যখন আসবেন, দেশের সরকারের একটা বড় দায়িত্ব তাকে নিরাপত্তা দেয়া। এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে। অলরেডি আমরা দেখেছি যে সরকারের তরফ থেকে বলা হয়েছে পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তারপর আমরা চাই উনি যেন সুন্দরভাবে দেশে সঠিকভাবে আসতে পারেন, তার নিরাপত্তা যেন জোরদার করা হয়। 5ই আগস্টে
ফ্যাসিস্ট সরকারের পতনের পর তারেক রহমান কেন দেশে আসতে পারলো না? সরকার বারবার বলেছে তার দেশে আসায় কোনো জটিলতা নেই, নিরাপত্তা জোরদার করা হবে, কিন্তু কেন আসতে পারলো না? এটা আসলে জটিল প্রশ্ন। এটা সরকারের তরফ থেকে বলা হয়েছে যে তাদের পক্ষ থেকে যে সন্দেহের দৃষ্টিতে দেখা হয় যে তারা কোনো বাধা দিচ্ছে কিনা, তারা বারবার বলে আসছে যে এখানে কোনো তারা বাধা দিচ্ছে না। তারেক রহমান সাহেব উনি কিন্তু একটা বিবৃতি দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে, আপনারা লক্ষ্য করেছেন যে আসলে তার আসতে কিছু বাধা আছে। তো সেই রহস্যময় পোস্টের পর এটা নিয়েও অনেক চুলচেরা বিশ্লেষণ হয়েছে। শেষ পর্যন্ত সব ধোঁয়াশা কুয়াশা কাটিয়ে উনি কিন্তু দেশে আসছেন, কিন্তু ওই সেই মানে যে অচল অবস্থা যে 5 আগস্টের পর থেকে যে তিনি আসতে পারেননি, সেটা কিন্তু এখনো ধোঁয়াশা কাটেনি। এখন উনি আসছেন দেশে, উনি হয়তো বা এটার বলতে পারবেন যে আসলে কি ঘটেছিল। যেহেতু আলোচিত ব্যক্তিত্ব, উনি নিজেই দেশে আসতেছেন, আশা করি আমরা জানতে পারবো। আরেকটা বিষয় আমার খুব জানা বা আমার দর্শকের জানার ভীষণ ইচ্ছে, যেটা হচ্ছে খালেদা জিয়া এবং তারেক জিয়া দুজনে কি তাহলে দল চালাবেন? আসলে দুজনের রোল দুই রকমের। উনি তো ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপি নেত্রী যে খালেদা জিয়া, উনি তো দলের প্রধান। তো উনি এখন অসুস্থ, উনি হয়তোবা নেপথ্যে থাকবেন, ছায়া হয়ে থাকবেন, প্রধান হয়ে থাকবেন। মূল কাজটা আসলে তারেক রহমানকেই করতে হবে, এবং তারেক রহমান এই কাজটা করবেন এক ঝাঁক তরুণ নেতৃত্বকে সাথে নিয়ে। উনি তরুণদের সাথে থাকেন, এর আগে আমি বলেছি। তো সেই ক্ষেত্রে 2007-এর আগের যে তাদের মধ্যে যে বন্ডিং, সেখানে একটু সংকট ছিল। দুইজন, একজন ভবন, আরেকজন ইয়েতে। তো সেই ক্ষেত্রে এবার একটা প্রশ্ন উঠতে পারে, তারা কি এরকম না, সেই সম্ভাবনা এবার নাই। এই তারেক রহমান অনেক বদলে যাওয়া তারেক রহমান, উনি অনেকটাই আশা দেখাচ্ছেন। ওনার প্রত্যেকটা বক্তব্য অনেকটা গঠনমূলক। যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা এটা নিয়ে অনেক কথা বলছেন যে আসলে এই 17 বছরের অলিখিত একটা নির্বাসন তাকে আসলে বদলে দিয়েছে। উনি দেশকে বাইরে থেকে উনি স্টাডি করেছেন। অনেক সময় দেখবেন যে আপনার এই আঙুলটা চোখের সামনে নিয়ে দেখবেন যে আপনি এই আঙুলটা দেখতে পাচ্ছেন না। আমরা যখন দেশে থাকি, দেশের সংকটগুলো আমরা আসলে হৃদয়ঙ্গম করতে পারি না। যখন বাইরে যাই, দেশের প্রতি কিন্তু আমাদের টানটা আসে। তারেক রহমান এই 17 বছর তিনি বাংলাদেশকে, এই দেশকে ফিল করেছেন হৃদয় দিয়ে। তো উনি টোটালি বদলে গেছেন, উনি স্টাডি করেছেন, উনি পড়েছেন। তো সেই ক্ষেত্রে আমরা সত্যিকারে একজন অন্য তারেক রহমানকে আমরা দেখতে পাবো আশা করছি। এবং সেটা যদি হয়, সত্যি সত্যি সেটা যদি হয়, এই দেশের রাজনীতি বদলে যাবে, একটা ইতিবাচক ধারার রাজনীতি চালু হবে, উনি যদি সেটা সত্যিকারে করতে পারেন। তারেক রহমান দেশে আসবে, এটা সাধারণ জনগণের মধ্যে যে উচ্ছ্বাসিত ব্যাপার হয়ে যাচ্ছে, জনস্রোতে পরিণত হয়ে যাচ্ছে গত 2 থেকে 3 দিনের মধ্যে, যে আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে যে তারেক রহমান দেশে আসবে, এই যে জনমনে একটা আনন্দ উচ্ছ্বাস, এই ক্ষেত্রে ঢাকা কিন্তু অলরেডি অচল অবস্থায় পরিণত হচ্ছে। তো এটা এই বিষয়ে আপনি এটা দলের পক্ষ থেকে বলা হয়েছে যে 50 লাখ লোকের যে সমাবেশ, এটা অস্বাভাবিক কিছু না। আমাদের দেশের জনসংখ্যা কিন্তু 20 কোটির উপরে, ঢাকাতেই আছে আসলে 4 কোটির উপরে মানুষ। কিন্তু আমরা আসলে এই জনসংখ্যাটাকে পলিটিক্যালি এটা কমিয়ে দেখিয়েছি। ফলে বিএনপির পক্ষ থেকে যে বলা হচ্ছে যে 50 লাখ লোকের যে সমাবেশ ঘটাবে, এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। এবং সেটা ঘটাতে গেলে ঢাকা অচল তো হবেই। এবং সেই ক্ষেত্রে দলের পক্ষ থেকে আগেই ক্ষমা চাওয়া হয়েছে, দুঃখ প্রকাশ করা হয়েছে যে এই কষ্টটুকু তারা যেন, এই জনগণ যেন সহ্য করে। অলরেডি আমরা দেখেছি যে প্রচারণায় কোনো কমতি রাখেনি বিএনপির পক্ষ থেকে। তারেক জিয়ার জন্য সবাই অপেক্ষা করছেন। এক প্রকার যেটা দেখা যাচ্ছে যে আহ, গ্রাম থেকে দূর দূরান্ত থেকে মানুষ সেই 3 দিন 4 দিন আগ থেকে আসা শুরু করে দিয়েছে। ঢাকার রাস্তাগুলো অলরেডি বন্ধর মতো হয়ে যাচ্ছে, গাড়ি ঘোড়া জ্যাম জট, সাধারণ মানুষের ভোগান্তি। তো সবকিছু মিলিয়ে আমরাও চাই যে তারেক জিয়ার আসার পর বা আসার কারণটা যেন খুবই ভালো হয়, সুন্দর হয়, দেশের এবং রাজনৈতিক অস্থিরতা যেটা ছিল সেটা যেন খুব দ্রুত নিরসন হয়ে যায়, এটা আমরা চাইবো। আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে তারেক জিয়া আশাকে কেন্দ্র করে বা ভোটের সময়টা কিন্তু খুব ঘনিয়ে আসছে, আপনি কি মনে করেন তারেক জিয়া আসার পর একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হতে পারে? এটা আপনার প্রশ্নের সাথে আমি একমত যে একটা বৃহত্তর দলের কেন্দ্রীয় নেতা,
শীর্ষস্থানীয় নেতা, উনি যখন তার দলের হাল ধরবেন এসে সরাসরি, ভার্চুয়ালি না, তখন অবশ্যই একটা ইতিবাচক প্রভাব পড়বে এবং এটা মানে মানে ভেরি পজিটিভ একটা ইম্প্যাক্ট পড়বে এবং এটা স্থিতিশীলতার জন্য এটা দরকার ছিল। এই জন্য আমরা লেখালেখি করেছি যে উনি কেন আসছেন না। বারবার কিন্তু আমরা বলার চেষ্টা করেছি যে 5ই আগস্ট পর উনি দেশে আসা দরকার ছিল। আসলে কার কোন সমস্যা, ভেতরের কোন সমস্যা, এটা কিন্তু আমরা, একটা দলের বিভিন্ন রকমের সমস্যা থাকতে পারে, জাতীয় আন্তর্জাতিক ইস্যু থাকতে পারে, উনি সেই কারণে হয়তো বা আসেননি। শেষ পর্যন্ত তিনি আসছেন এবং এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট অবশ্যই পড়বে এবং তার দলের ভেতরে, প্রত্যেকটা দলের ভেতরে সমস্যা আছে। তো বিএনপির ভেতরে যদি সমস্যা থেকে থাকে সেগুলো কিন্তু অনেকটাই উনি এই সামলাতে পারবেন। কারণ উনি তো ভার্চুয়ালি নিয়ন্ত্রণ করতেন। ভার্চুয়ালি নিয়ন্ত্রণ করা আর সরাসরি নিয়ন্ত্রণ করার মধ্যে অনেক পার্থক্য আছে। উনি যখন দলের হাল ধরবেন কালকে এসে, অনেকটাই একটা স্থিতিশীল রাজনীতি তাদের পক্ষ থেকে পাওয়া যাবে। অন্যান্য দলের সাথেও তার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে। আওয়ামী লীগ বাদে সবার সাথেই ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং তার আছে। তো ওনাদের সাথে যখন ওনারা বসবেন, বিএনপি যখন বসবে তারেক রহমানের নেতৃত্বে, দারুণ কিছুর অপেক্ষায় দেশ, আমি আশা করছি। তারেক জিয়ার সাথে ওনার স্ত্রী, সন্তান আর কে কে আসছেন আপনি এ বিষয়ে কি জানেন? ওনার পুরো পরিবারই আসছেন আচ্ছা, ওনাকে সঙ্গ দিয়ে। এটা তো ঐতিহাসিক একটা সময়, ঐতিহাসিক একটা ঘটনা, এটা সাক্ষী হতে তারাও আসছেন। এই জন্য আবেগটা আসলে বেশি কাজ করছে বিএনপি এবং বিএনপি পরিবার এবং নেতাকর্মীদের মধ্যে। এটা তো ইতিহাসের সব থেকে অন্যতম একটা গণসংবর্ধনা তাই হতে যাচ্ছে। বাংলাদেশের জন্য এটা। যদি ওই 50 লাখ বা 30-40 লাখ হলেও মানে সেটা একটা ইতিহাস গড়বে আর কি। আর বিশ্ব নেতারা এরকম, কেউ জেলখানা থেকে, কেউ বিদেশ থেকে, নির্বাসন থেকে দেশে ফিরেছেন, কেউ কেউ সফল হয়েছেন, কেউ কেউ ব্যর্থও হয়েছেন। আমরা চাই তারেক রহমান ফিরবেন, তার দলটাকে গোছাবেন এবং দেশকে একটা সমৃদ্ধ দেশে পরিণত করবেন। রাজনীতিকরাই তো দেশকে নেতৃত্ব দেয়। আমরা চাইবো উনি যাতে ব্যর্থ না হন। অনেক ধন্যবাদ দর্শক। নাগরিক প্রতিদিনের আলাপচারিতায় এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।